হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2020-21 সেশনের পদার্থবিজ্ঞানের এমসিকিউ সলভ করব। আমি আপনাদের সঙ্গে আছি শওকত হোসেন, পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটাতে বলতেছে যে একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ ইউ নট। যদি পাত দুটির দূরত্ব দ্বিগুণ করা হয় তবে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত গুণ হবে? তো আমরা ফার্স্টে একটা ব্যাটারি এখানে এঁকে নেই। এটা হচ্ছে আমাদের সেই ব্যাটারি। তো এর সাথে আমাদের দুইটা সমান্তরাল পাত ধারক মানে দুইটা প্লেট অ্যাকচুয়ালি কানেক্টেড আছে, ঠিক আছে? তো কি হবে, এখান থেকে চার্জ এসে এই যে প্লেটে জমা হবে, এখানে পজিটিভ চার্জ জমা হলো, এখানে নেগেটিভ চার্জ জমা হলো। তো আমরা ধরতেছি সেই চার্জটার পরিমাণ হচ্ছে কিউ। এবং আমরা কি জানি যে যখন একটা ধারকে চার্জ জমা হয় ওই টাইমে একটা শক্তি স্টোর হয় বা একটা শক্তি জমা হয়, এবং তার ফর্মুলা আমরা জানি যে সেটার ফর্মুলা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, তো এখানে সি এর ফর্মুলাটা কি? সি এর ফর্মুলা ছিল এপসিলন নট এ বাই ডি। ঠিক আছে, তো আমরা এবার আবার কোয়েশ্চেনে ব্যাক করে দেখো। কোয়েশ্চেনে বলতেছে যে ব্যাটারি লাগানোর পরে কি হয়েছে, ব্যাটারিকে খুলে ফেলা হয়েছে। ঠিক আছে, তো যদি আমরা এর পরের ছবিটা দেখি, আমরা কি করছি দেখো, আমরা জাস্ট ব্যাটারিটাকে খুলে ফেলছি। তাহলে কি হবে, আমাদের যে প্লেটটা ছিল বা সমান্তরাল পাত ধারক ছিল সেখানে কিন্তু চার্জ আগের পরিমাণই থাকবে, অর্থাৎ এখানে কিন্তু চার্জটা কিউই থাকবে। সো এটা হচ্ছে আমাদের একটা কি ফ্যাক্টর, যে যখনই আমরা এভাবে একটা ব্যাটারিকে কানেক্ট করার পরে আবার খুলে ফেলবো, আমাদের যে কিউ এর ভ্যালু বা চার্জের ভ্যালু সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, ওকে, কনস্ট্যান্ট থাকতেছে। আচ্ছা, তো এরপর কোয়েশ্চেনে বলতেছে যে দেখো যে পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তবে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত গুণ হবে? আচ্ছা, তার মানে কি আমাদের এখানে যে দেখো, এখানে যে আমাদের ডি ছিল, আমরা যদি ধরে নেই যে এই পাত দুটা ছিল, এদের মধ্যবর্তী ডিস্টেন্স ছিল ডি। তো এই ডিকে আমরা ডাবল করে ফেলছি। ঠিক আছে, ডাবল করে ফেলছি। ঠিক আছে, তাহলে ডাবল করলে আমাদের কি হবে, আমাদের সি এর মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের নতুন সি কে আমরা বলতেছি সি প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, এপসিলন নট এ বাই 2d। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সি প্রাইম কি হবে, সি প্রাইম কিন্তু হবে হাফ অফ সি। খেয়াল করো, সি প্রাইম কিন্তু হাফ অফ সি। এই যে সি এর ভ্যালু ছিল এটা আর সি প্রাইম হলো এইটা, তাহলে কি সি প্রাইম হাফ অফ সি না? ঠিক আছে, তো আমাদের এই যে শুরুতে একদম যখন ব্যাটারির সঙ্গে কানেক্টেড ছিল ওই সময় আমাদের চার্জের পরিমাণ ছিল তো কিউ, আর আমাদের শক্তির পরিমাণ ছিল হচ্ছে ইউ নট, আমাদের ধারকত্ব ছিল সি। তো এটা ছিল আমাদের তখন ফর্মুলা। আচ্ছা, এখন কি হয়েছে, ডিসকানেক্ট করার পরে আমরা ডিস্টেন্সটাকে ডাবল করে দিছি, তার মানে আমাদের তখন সি এর মান হয়ে গেছে সি প্রাইম। তাহলে আমরা দেখব এবার আমাদের শক্তির মানটা কি হবে, যে আমাদের যে শক্তিটা জমা হবে সেটার মানটা কি হবে। তো সেটাকে আমরা যদি ইউ টু বলি, খেয়াল করো, তাহলে ইউ টু এর ভ্যালু কি হবে, হাফ অফ কিউ স্কোয়ার বাই সি প্রাইম। তো কিউ এর মান তো ফিক্সড, আমাদের সি প্রাইমের মানটা দেখতে হবে যে সি এর সাথে কিভাবে সেটা রিলেটেড। তাহলে আমরা লিখতে পারি হাফ অফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এই যে সি প্রাইম মানে কি, হাফ অফ সি। তাহলে হাফ অফ সি লিখলাম। এইবার এই যে হাফের যে এই 2, এটাকে আমরা কিন্তু উপরে ট্রান্সফার করে দিতে পারি। তাহলে কি আসে এখান থেকে, 2 ইন্টু হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। এখন খেয়াল করো, আমাদের এই যে ভ্যালুটা, এই যে মানটা হাফ অফ কিউ স্কোয়ার বাই সি, এটা মানেই আমাদের ইউ নট না, ইউ নট। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এটা সমান কি হবে, এটা সমান কিন্তু তাহলে হবে 2 ইউ নট। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে কিন্তু থার্ডটা, অর্থাৎ এইটা। ঠিক আছে, 2 ইউ নট। আচ্ছা, সো এখন এইখানে একটা কোয়েশ্চেন অনেকের মধ্যে অ্যারাইজ করে, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা কেন এই ফর্মুলাটা ইউজ করলাম না, যে আমরা জানি যে ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ সিবি স্কোয়ার। আমরা তো এইটা অ্যাপ্লাই করতে পারতাম, এবং এইটা অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের মানটা আসবে ইউ নট বাই 2। তার মানে কি দুইটা ফর্মুলা ইউজ করলে আমাদের মান ডিফারেন্ট আসতেছে। তাহলে কোনটা কারেক্ট, খেয়াল করো, এইখানে আমরা কিন্তু তখনই এটা ইউজ করতে পারতাম যখন আমাদের দেখো এই ভি এর মানটা ফিক্সড। যদি আমাদের ভি এর মানটা চেঞ্জ হয় তাহলে কিন্তু আমাদের সেই
যে পরিবর্তিত যে ভি এর মান সেটাকে এখানে বসাইতে হবে, তারপরে আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে একটু ডিফিকাল্ট হয় কেন, কারণ হচ্ছে যে আমাদের সি এর মান চেঞ্জ হচ্ছে, আবার ভি এর মান চেঞ্জ হচ্ছে। সো আমাদের এই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হয়, যেহেতু হচ্ছে আমাদের দুইটা রাশির মানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো এই জন্য আমরা যখন আমাদের কিউ এর মান ফিক্স থাকবে তখন আমরা অলওয়েজ এইটা ইউজ করব, ঠিক আছে, আমরা অলওয়েজ এইটা ইউজ করব। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনে বলতেছে যে কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? তো আমরা কি জানি যে আই এর ভ্যালু কি হয়, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি হয়। আচ্ছা, ধরো এটা একটা আমাদের পরিবাহী বা এনিথিং, সো ওই পরিবাহীর মধ্যে থেকে যদি টি টাইমে কিউ পরিমাণ আধান ট্রাভেল করে, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা হচ্ছে যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি করতেছি, বেসিক্যালি আমরা হচ্ছে যে একটা মনে করো এটা একটা সুতা, এই সুতার মাথায় আমরা একটা কিউ আধান বিশিষ্ট একটা গোলককে আমরা হচ্ছে কি মানে অ্যাটাচ করে আমরা হচ্ছে কি এটাকে একটা সার্কুলার পথে ঘোরাচ্ছি, ঠিক আছে, এবং তার কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তো বলতেছে যে এইখানে কি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হবে। তো আমরা যে ঘোরাচ্ছি এই ওমেগা বেগে, তাহলে এই পুরো একটা বৃত্তাকার পথ ঘুরে আসতে কত সময় লাগে? ক্যাপিটাল টি, যেটা হচ্ছে পর্যায়কাল, ইকুয়াল টু কি হইতো 2 পাই বাই ওমেগা। যদি আমি একটা বস্তুকে ওমেগা কৌণিক বেগে ঘুরাইতাম তখন কি হইতো, সেই বস্তুটা পুরো একটা বৃত্তাকার পথ ঘুরে আসতে টাইম লাগতো ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। সো এখানে কিন্তু সেটাই হচ্ছে, এবং এই যে ক্যাপিটাল টি এটাই কিন্তু আমাদের সেই স্মল টি, কারণ এই চার্জটা কিন্তু দেখো এই চার্জটাই কিন্তু পুরো একবার ঘুরে আসতেছে। সো এর ফলে কিন্তু বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, আই ইজ ইকুয়াল টু কি হবে, কিউ বাই, আমরা এই যে টি এর জায়গায় আমরা এটা বসাই দিব, তাহলে কি আসতেছে 2 পাই বাই ওমেগা। তাহলে এখান থেকে আমরা এই ওমেগাকে যদি উপরে নিয়ে আসি তাহলে কি হয়, কিউ ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের ফোর্থ অপশন ডি। তাহলে ডি হবে আমাদের অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। খেয়াল করো, এখানে বলতেছে যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি? তো আমরা কি জানি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনটা? ইয়াংস মডিউলাস, যেটাকে আমরা ওয়াই দিয়ে বলি। ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়, পীড়ন ডিভাইডেড বাই কি হয়, পীড়ন বাই বিকৃতি হয়, পীড়ন বাই বিকৃতি। এখন বিকৃতি মানে আমরা কি জানি, স্মল এল বাই ক্যাপিটাল এল, যেখানে স্মল এল হচ্ছে যে কতটুকু চেঞ্জ হচ্ছে মানে লেন্থ বা দৈর্ঘ্য, আর ক্যাপিটাল এল হচ্ছে যে আদি দৈর্ঘ্য। তো এর ফলে কি হইতেছে যে এই স্মল এল ক্যাপিটাল এল দুইটাই হচ্ছে গিয়ে মানে ডিস্টেন্স বা হচ্ছে গিয়ে লেন্থ, তার ফলে এটা একটা রেশিও, তার মানে কি এর কোনো ইউনিট নাই, আর ইউনিট নাই মানে এর কোনো মাত্রাও নাই। তাহলে বিকৃতি চিন্তা আমাদের বাদ, আমাদের শুধু কনসার্ন থাকবে পীড়ন নিয়ে। আচ্ছা, পীড়ন মানে আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল না, মানে এফ বাই এ, ঠিক আছে। তাহলে আমরা এফ সমান সমান আবার কি জানি, এফ সমান সমান আমরা কি জানি, এম এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে এম এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এ। তাহলে এই যে এম, এই এমটা কি, এমটা হচ্ছে ভর, তাহলে ভরের মাত্রা কি আমরা জানি, ভরের মাত্রা হচ্ছে যে ক্যাপিটাল এম, ওকে, ইনটু এখানে কি এ কি হচ্ছে ত্বরণ, তো ত্বরণের মাত্রা কি আমরা জানি, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। আচ্ছা, ত্বরণের মাত্রা কিভাবে আসছে এটা কিন্তু খুবই বেসিক কথাবার্তা, এটা আমরা আজকে বলবো না। দেখো আমরা জানি কি যে বেগের মাত্রা হচ্ছে যে এল টি ইনভার্স 1, সো বেগকে আমরা যদি আবার টাইম দিয়ে ভাগ করি তখন আবার আমরা ত্বরণ পাই এল টি ইনভার্স 2, দ্যাটস ইট। সো এবার আমরা হচ্ছে গিয়ে পাচ্ছি, বাট এটা আমরা আজকে দেখাবো না খুব বেশি কিছু। তো আমরা জানি এটা, দেন হচ্ছে গিয়ে নিচে কি দেখো, নিচে আসছে আমাদের আয়তন, মানে সরি ক্ষেত্রফল মানে এরিয়া। তো আমরা কি জানি যে এরিয়ার মাত্রা কি হবে, দুইটা ডিস্টেন্স না এরিয়া, তাহলে কি হবে লেন্থের স্কয়ার হবে না, তার মানে এল স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমাদের কি আসতেছে, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তো এটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা, ঠিক আছে। তাহলে আমাদের অপশন কোনটা হবে, আমাদের অপশন হবে এখানে বি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা একদম বইয়ের কোয়েশ্চেন, এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না। কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়? তো এটা আমরা জানি যে আমাদের হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা উত্তল লেন্স ইউজ করি, যেটাকে বলা হয় দূরদৃষ্টি। সো আমাদের অপশন হবে বি, ঠিক আছে। আমাদের ফিফথ কোয়েশ্চেন দেখো কি বলতেছে,
কোশ্চেনে বলতেছে যে এই যে 27 অ্যালুমিনিয়াম 13 প্লাস হিলিয়াম আছে, এখান থেকে সিলিকন 30 নিচে 14 প্লাস সামথিং, এখানে কিছু একটা হবে। তো আমাদেরকে বলতেছে যে এই যে কিছু একটা হবে, এইটা কি হবে। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস চেক করতে হবে। একটা হচ্ছে যে আমাদেরকে প্রোটন সংখ্যা চেক করতে হবে এবং ভর সংখ্যা চেক করতে হবে, মানে কি দুই পাশকে মিলাইতে হবে। খেয়াল করো এখানে অ্যালুমিনিয়ামের জন্য আমাদের প্রোটন সংখ্যা কত, 13, আর হিলিয়ামের জন্য 2। তার মানে বাম পাশে মোট কত আছে প্রোটন সংখ্যা, 13 প্লাস 2 15। আচ্ছা ডান পাশে দেখো সিলিকনের জন্য কত আছে, 14, আর এখানে ফাঁকা, আমি জানি না কত হবে। তাহলে এখানে কত হবে, 15 ইজিক্যাল টু 14 প্লাস কত হইলে দুই পাশটা মিলবে, 1 হইলে না 1, তার মানে কি এখানে নিচে আসবে 1। ঠিক আছে। আচ্ছা এবার আমি ভর সংখ্যা মিলাই, দেখো এখানে কত 27, এখানে কত 4, মানে কত, এই দুটার যোগফল কত হয় 31। তার মানে আমাকে ডান পাশে 31 হইতে হবে। দেখো ডান পাশে এখানে আছে 30, তাহলে এখানে কত, মানে এই যে ফাঁকা ঘরটা এখানে কত হইলে দুই পাশ মিলবে, অবশ্যই অন হইলে দুই পাশ মিলবে। তার মানে কি এখানে নিচে 1 আসবে, উপরে 1 আসবে। এখন নিচে 1 উপরে 1 এরকম কোন কণা আছে, আমরা কি জানি যে প্রোটন মানে কি, প্রোটন হচ্ছে একটা হাইড্রোজেন না, সো এটা হচ্ছে আমাদের প্রোটন না, 1 1। সো আমাদের অ্যান্সার কিন্তু হবে প্রোটন। ঠিক আছে, অ্যান্সার কিন্তু হবে আমাদের প্রোটন। আচ্ছা একটু বলে রাখি, দেখো আমরা যদি না জানি যে প্রোটন নিউট্রন ইলেকট্রন, খেয়াল করো প্রোটনের জন্য আমরা লিখি কিভাবে, প্রোটনকে লিখি P11 বা এটাকে অবশ্যই এভাবেও লেখা যায় 1 1। আচ্ছা নিউট্রন সেটাকে আমরা লিখি কিভাবে 0 1, আর ইলেকট্রন সেটাকে আমরা লিখি কিভাবে, ঠিক আছে। সো এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, দেন আমরা প্রসিড করি। আমাদেরকে দেখো এখানে একটা কোয়েশ্চেন বলতেছে যে একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। তো দেখো এই কোয়েশ্চেনটা অনেকে হচ্ছে একটা শর্টকাট মুখস্থ, মানে মনে রেখে হচ্ছে একদম এক লাইনে করে দেয়। আমি একটু বড় করে দেখাই তোমাদেরকে আগে, দেন তোমরা যদি শর্টকাটটা মনে রাখতে পারো তাহলে ভালো, আর মনে রাখতে না পারলে তুমি জাস্ট বড় নিয়মে করে কোনো সমস্যা নেই। বড় বলতে খুব বেশি বড় না, খুবই ছোট, জাস্ট একটু আগে 2 লাইন করতে হয়, দ্যাটস ইট। তাহলে আমরা কি জানি যে পর্যায়কালের ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা আমরা জানি। তো খেয়াল করো আমাদের কিন্তু শুধুমাত্র এখানে কনসার্ন কাকে কাকে নিয়ে, এই যে পর্যায়কালকে নিয়ে এবং এই যে কার্যকরী দৈর্ঘ্যকে নিয়ে। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে 2 পাই আর যে রুটের মধ্যে যে জি, এই পুরো পার্টটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে টি ইজ ইকুয়াল টু কি, কে ইন্টু রুট ওভার এল। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ডিফারেন্ট পর্যায়কালের জন্য দুটো ডিফারেন্ট কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক এখানে বের করি। তাহলে আমরা কি বলতে পারি যে T2 ইজ ইকুয়াল টু কি, কে রুট ওভার L2, আর T1 ইজ ইকুয়াল টু কি, কে রুট ওভার L1। তো আমরা কি করছি, আমরা সরল দৈর্ঘ্যের পর্যায়কালকে 50% বাড়াইছি। তার মানে আমি বলতে পারি যে T2 ইজ ইকুয়াল টু 1.5 T1। এটা কিভাবে আসলো একটু খেয়াল করে দেখো যে 50% বাড়ানো মানে কি, আসলে 50% বাড়ানো মানে কিন্তু একটা জিনিসকে 1.5 গুণ করা। তাহলে আমি যদি বলি 60% বাড়ানো মানে কি 1.6 গুণ করা। ঠিক আছে, সো এভাবে আমরা কিন্তু খুব সহজে এটাকে বের করতে পারবো। তাহলে আমি যদি দুটাকে ডিভাইড করি তাহলে কি আসে, T2 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু কি আসে, দেখো রুট ওভার L2 ডিভাইডেড বাই L1, কারণ কে কিন্তু কাটা যায়। আচ্ছা তো এই যে T2 এর জায়গায় আমি যদি এই যে T1 নিয়ে যে রাশিটা অর্থাৎ 1.5 T1 আমি যদি এটাকে বসিয়ে দিই তাহলে কি আসে 1.5 T1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু রুট ওভার L2 বাই রুট ওভার L1। আমি এটাকে স্কোয়ার করে দিই তাহলে কি আসে 1.5 এর স্কোয়ার, আর T1 কিন্তু কাটা যায়। ঠিক আছে, কি আসে L2 বাই L1। তাহলে এখান থেকে আমি কি পাই, L2 ইজ ইকুয়াল টু কি পাই 2.25 L1, আমি কিন্তু এটা পাই। তার মানে কি L2 হচ্ছে L1 এর 2.25 গুণ। তাহলে আমাকে বাড়াইতে হবে কতটুকু, বাড়াইতে হবে কিন্তু 2.25 L1 মাইনাস L1 ডিভাইডেড বাই L1, আমাকে বাড়াইতে হবে এতটুকু। ইন্টু কি করবো, আমরা 100 দিয়ে গুণ করবো, কারণ কি আমাদেরকে বলতেছে পার্সেন্টেজে, এখান থেকে কি আসবে
125%। ঠিক আছে। আচ্ছা, তো যদি আমরা শর্টকাটটা মনে রাখতে চাই তো আমাদের শর্টকাটটা আমি একটু বলে দিই। দেখো শর্টকাটটা হচ্ছে কোথায় লিখি, শর্টকাটটা হচ্ছে যদি আমি একটা সরল দোলকের পর্যায়কাল বা দোলনকাল x% বৃদ্ধি করি তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে? নতুন দৈর্ঘ্য হবে, দেখো নতুন দৈর্ঘ্য হবে 1 প্লাস x/100 স্কয়ার ইন্টু L1। L1টা কি? আগের দৈর্ঘ্য। ঠিক আছে, তো এখান থেকে আমরা নতুন দৈর্ঘ্য পেয়ে যাব। এরপর আমাদেরকে যদি বলে যে কতটুকু পরিবর্তন হবে সেক্ষেত্রে আমরা আবার কিন্তু 1কে বিয়োগ করব। ঠিক আছে, 1কে বিয়োগ করব। সো এইটা ইউজ করলেও কিন্তু আমরা সেম রেজাল্টই পাবো, বাট আমি এইটা বেশি প্রেফার করি। দেখো আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কিন্তু এত বড় করে করবো না। ঠিক আছে, পরীক্ষায় আসলে জাস্ট আমি কি কি ইউজ করব আমি জানি, জাস্ট যে T1/T2 ইজ ইকুয়াল টু কি √L2/L1। দেন আমি হচ্ছে কি জাস্ট T2 যেহেতু T1 এর 1.5 গুণ, আমি জাস্ট এখানে 1.5 বসিয়ে দিব, দেন আমি স্কোয়ার করে দিব, L2 পেয়ে যাব। দেন হচ্ছে কি জাস্ট 1 বিয়োগ করলে আমি কতটুকু বাড়ান লাগবে সেটা আমি পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে নেক্সট কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেনগুলো আসলে অনেক বেশি আসে, যেটা আমরা একটু আগেও দেখলাম, যে বলতেছে যে কোনো একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি করলে তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পায়। তো মূল গড় বর্গবেগ মানে কি আসলে CRMS বেগ, আমরা জানি যে RMS বেগ অ্যাকচুয়ালি রুট মিন স্কয়ার ভেলোসিটি। তাহলে আমরা সেটা ফর্মুলা কি জানি যে C ইজ ইকুয়াল টু কি হয়, CRMS ইজ ইকুয়াল টু কি হয় √3RT/m। তো যেহেতু আমাদের কাজ শুধু তাপমাত্রা আর বেগ নিয়ে, সো আমাদের আমরা এই যে বাকি যে অংশগুলো এটাকে আমরা পুরোটা কনস্ট্যান্ট ধরতে পারি কিন্তু। ঠিক আছে, পুরোটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। তাহলে আমরা কি বলতে পারি যে C2/C1 ইজ ইকুয়াল টু কি হবে √T2/√T1 এটা হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা তাপমাত্রাকে 4 গুণ বৃদ্ধি করি তার মানে কি আমাদের তাহলে T2 এর মান কত হবে? T2 এর মান কি হবে? T2 এর মান কিন্তু হবে T1 এর 4 গুণ, মানে √4T1/√T1। দেখো এখান থেকে কি আসে, এখান থেকে আসতেছে C2 ইজ ইকুয়াল টু 2C1। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই সহজ কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেনটা বলতেছে, দেখো এখানে এখানে যে কোয়েশ্চেনটা বলতেছে যে 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, এর অর্ধায়ু হবে। তো অর্ধায়ু বের করার ক্ষেত্রে আমাদের ফর্মুলা আমরা জানি যে কি আমরা কিভাবে করতে হয়, বাট আমি আসলে ওইভাবে দেখাবো না, আমি দেখাবো খুবই সহজভাবে করার জন্য একটা নিয়ম। এইভাবে করলে আমাদের টাইমটা খুবই কম লাগবে। ঠিক আছে, বাট আমরা কি করি যে ল্যামডা বের করি আমরা, দেন আবার ওখান থেকে আবার আমরা T1/2 বের করি। আমাদের আসলে দুইটা প্রসিডিউর ফলো করতে হয়, বাট আমি আসলে এখানে জাস্ট একটা ফর্মুলা দিয়ে দেখাবো। দেখো এটা আমাদের যদি এই টাইপের ম্যাথ আসে আমরা জাস্ট এই ফর্মুলা ইউজ করলে খুব সহজে আমরা সলভ করতে পারবো। তাহলে অর্ধায়ু, সো T1/2 আমি যদি বলি T1/2টা কি হবে খেয়াল করো, T/log 2/n/n। আচ্ছা, এখানে কোনটাকে আমি সেটা বলে দেই, খেয়াল করো। এই যে T1/2 আমরা তো জানি এটা হচ্ছে আমাদের অর্ধায়ু, এটা হচ্ছে আমাদের কি অর্ধায়ু যেটা আমরা বের করব। আচ্ছা, টি কি আমাদের কাছে একটা টাইম দেয়া থাকবে। ঠিক আছে, একটা টাইম দেয়া থাকবে, যে সেই টাইমটা কোন টাইমটা, এখানে দেখো সেই টাইমটা হচ্ছে এখানে 14 মিনিটস, এখানে সেই টাইমটা হচ্ছে 14 মিনিটস। তো কি বলা আছে যে 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে তাহলে n/n0 ইজ ইকুয়াল টু কি হবে 1/16 হবে না। n0 মানে কি যেটা একদম শুরুতে ছিল, আর n কি যেটা বর্তমানে আসছে, তার মানে কি বর্তমানেরটা আগেরটার কত অংশ 1/16 না, সো n/n0 কি হবে 1/16। বাট খেয়াল করো আমরা কিন্তু ফর্মুলাতে ইউজ করব log 2 বেসড n0/n, তাহলে n0/n কি হবে 16 হবে না। তাহলে আমাদের এখান থেকে আমরা যদি বের করতে চাই আমাদের অ্যান্সার হবে কত 14 খেয়াল করো log 2 বেসড 16 হবে না, 16 n0/n। আচ্ছা, এখন log 2/16 এটা কত হবে, এটা কিন্তু সবাই জানো, এটা log 2/16 মানে হচ্ছে যে 4। কারণ কি আমরা কি জানি যে log 2 মানে log 2 এখানে আমরা যদি 16 ইউজ করি তার মানে কি, এর মানে হচ্ছে যে log 2 বেস এখানে কি আসবে 2 এর পাওয়ার 4 আসবে, সো 4টা হচ্ছে বাম পাশে চলে আসে। একদম বেসিক লেভেল পড়াশোনা, আমরা এটা নিয়ে কথা বলবো না আজকে। সো দেখো এখানে তাহলে কি আসবে 14/4
4 মানে কি 7/2। আমরা কিন্তু এটা খুবই ফাস্ট করতে পারবো 7/2। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে আমাদের এই যে সি সি নাম্বার। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বলতেছে দেখো যে কোন দিক পরিবর্তী তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান হচ্ছে 10 ভোল্ট। মানে কি এটা হচ্ছে আমাদের সিআরএমএস না সরি আরএমএস। আচ্ছা, তাহলে আমাদের ই মানে কি তড়িৎচালক বল ই আরএমএস, এটা মান বলা আছে কত? 10 ভোল্ট। আচ্ছা, বলতেছে যে তড়িৎচালক বলের শীর্ষ মান কত? তো আমরা একটা ফর্মুলা জানতাম যে ই আর এম এস ইজ ইকুয়াল টু কি হয়? ই নট ডিভাইডেড বাই √2। ঠিক আছে, এই যে ই নট কিন্তু হচ্ছে শীর্ষ মান বা একদম পিক ভ্যালু, আর ই আর এম এস হচ্ছে যে এই যে তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান। তো আমাদের চাচ্ছে হচ্ছে কি যে পিক ভ্যালু বা হচ্ছে কি এই যে শীর্ষ মানটা। তাহলে কি হবে? ই নট ইজ ইকুয়াল টু কি হবে? √2 ই আর এম এস। তাহলে ই আর এম এস এর মান কত বলা আছে? 10। তাহলে কি হবে? √2 ইন্টু 10 মানে কি 10√2। বাট দেখবা যে এরকম কোনো অপশন এখানে দেয়া নাই। তো আমাদেরকে কি করতে হবে? এই দুটাকে মাল্টিপ্লাই করতে হবে। বাট আমরা কি √2 এর মান জানি? অনেকে জানি, অনেকে জানি না। তো আজকে থেকে মনে রাখবা যে √2 এর মান হচ্ছে 1.41। ঠিক আছে, √3 এর মান কত বলতো? 1.73। আমাদের কিন্তু এগুলো লাগবে। ঠিক আছে, আমাদের কিন্তু ক্যালকুলেটর দিবে না ইউজ করতে, বাট আমাদের এই মানগুলো মনে রাখতে হবে। তাহলে খেয়াল করো যে 1.41 ইন্টু 10 থেকে মাল্টিপ্লাই করলে কত হবে? 14.1 হবে না? আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার কিন্তু হবে ডি নাম্বার। ঠিক আছে, খেয়াল করো আমাদের এবারে কোয়েশ্চেনটা বলতেছে যে এর মান কত হলে দুটা ভেক্টর দেয়া আছে যে এরা হচ্ছে গিয়ে পরস্পর লম্ব হবে। তো আমরা কি জানি যে দুটা ভেক্টর কখন লম্ব হয়? যখন তাদের ডট গুণের মান 0 হয়। তাহলে এ ডট বি এটাকে 0 হইতে হবে। তাহলে খেয়াল করো এই ভেক্টরটা কি বলা আছে যে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর বলা আছে ai ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে এই যে 2, এই 2 এর সাথে আমরা কাকে মাল্টিপ্লাই করব? এই a কে মাল্টিপ্লাই করব। তাহলে কি আসছে? 2a। এইখানের যে 2 এর সাথে আমরা কাকে মাল্টিপ্লাই করব? এখানে কত আছে? 1 প্লাস 1। দেখো কে এর সাথে কত আছে? -1। বাট এখানে কোনো কে এর কোনো সহগ নাই, মানে কে এর কোনো মানে কে যে সহগ থাকে সেটা নাই। তার মানে কি এখানে 0 আছে, তার মানে প্লাস 0 ইজ ইকুয়াল টু কত হবে? 0। তাহলে এখান থেকে আমরা এর মানটা যদি বের করতে চাই তাহলে এর মানটা কত হবে বলো তো? আচ্ছা সরি, আমি এখানে ভুল করছি। দেখো এখানে 1 হবে না, এখানে যে 2 আর 1 মাল্টিপ্লাই করলে 2 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এর মানটা কত হবে? -1। এটা আমাদের অ্যান্সার, মানে কত? অপশন সি। ওকে, আমাদের যে নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, কারণ এটাকে আমি সলভ করি একটু অন্যভাবে। বাট আমি আগে দেখাবো যে আমরা নর্মালি কিভাবে সলভ করি। আমরা কি জানি ফর্মুলা? যে বলতেছে দেখো যে কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্য অর্ধেক হবে। আমরা কি জানি যে গতিশীল দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এল ইকুয়াল টু কি হয়? এল নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবং আমরা কিন্তু জানি যে এল নটের মান এল এর মান এল নটের সবসময় কম হবে। ঠিক আছে, তো গতিশীল দৈর্ঘ্য অলওয়েজ নিশ্চল দৈর্ঘ্যের কম হবে। তো এখানে বলতেছে যে এল হচ্ছে এল নটের অর্ধেক, মানে কি এল বাই এল নট কত? হাফ। দেখো এখান থেকে আমাদেরকে একটু এটাকে ভেঙে চুরে দেন হচ্ছে গিয়ে আমরা যদি আসি তাহলে আমরা আসবো হচ্ছে গিয়ে ভি ইজ ইকুয়াল টু একটা ফর্মুলায় আমরা আসবো। বাট এটা করতে আমাদেরকে একটু টাইম খরচ করতে হবে। সো যদি আমরা এই টাইমটাকে বাঁচাইতে চাই তাহলে আমি কিভাবে করবো সেটা আমি দেখাবো। আর নর্মালি এইভাবে করলে তো আমি জানি যে কেমনে করবো। ঠিক আছে, যেখান থেকে হচ্ছে স্কোয়ার করে এল নটকে এই পাশে এনে স্কোয়ার করে দেন হচ্ছে আমি ভি এর মানটা বের করবো। বাট আমি দেখাবো একটু অন্যভাবে। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ভি এর মানটা অলওয়েজ হবে ইজ ইকুয়াল টু √1 মাইনাস এল বাই এল নটের স্কোয়ার, আর সবসময় এখানে একটা সি থাকবে। তো দেখো এই যে ফর্মুলাটা, এইটা কিন্তু আমাদের শুধু এই যে দৈর্ঘ্যের ক্ষেত্রে না, দৈর্ঘ্য, ভর এবং টাইম, সময়, তিনটা ক্ষেত্রে কিন্তু ইউজ করা যাবে। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে ভি ইজ ইকুয়াল টু √1 মাইনাস যে এল বাই এল নট করছি, আমরা কিন্তু ভরের ক্ষেত্রে এল বাই এল নট করবো না। আমরা তখন কি করব? এম নট বাই এম করবো, আর সময়ের ক্ষেত্রে টি নট বাই টি করবো। আচ্ছা এখন দেখো এইগুলো কিন্তু মনে রাখা খুবই ভেজালের যে কোন ক্ষেত্রে কোনটা করতেছি। জাস্ট একটা জিনিস মনে রাখো, আমার যেই রেশিওটা ছোট হবে, মানে কি যখন আমি এই ভরের ক্ষেত্রে করবো তখন আমার এম নটটা কি ছোট হবে না? তো
তো যদি আমি এম বাই এম নট করি তাহলে তো এটা 1 থেকে বড় হয়ে যাবে, তাহলে 1 মাইনাস একটা বড় জিনিস, তার মানে কি এটার রুটের মধ্যে তো মাইনাস চলে আসবে, সেটা তো এমনি তো হবে না। সো অলওয়েজ আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে ভি বের করার ফর্মুলা হচ্ছে √1 মাইনাস একটা রেশিওর স্কোয়ার হবে, এই রেশিওটা কি ছোট বাই বড়, অলওয়েজ ছোট বাই বড়, যাতে মানটা 1 থেকে ছোট আসে। ঠিক আছে, তো যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে দেখো আমাদের কত আসতেছে, ইজ ইকুয়াল টু √1 মাইনাস, আমি কি জানি যে এল বাই এল নটের মান কত, হাফ, তাহলে হাফ কে স্কোয়ার করলে আসে 1 মাইনাস 1/4 রুট ইন্টু সি, তাহলে এটার ভ্যালু আসে কত, √3/2 ইন্টু সি। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে আমাদের কত, অপশন বি। সো এটা কিন্তু খুবই সহজ নিয়ম। ঠিক আছে, এইভাবে করলে আমি একদম শর্টে করতে পারবো। আর দেখো এই ফর্মুলা কিন্তু মনে রাখা খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটা নিয়ে আসলে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছিলাম, অনেক ব্রডলি ডিসকাস করে, চাইলে তোমরা দেখতে পারো। এখানে একটু বলছি, আমাদের বলতেছে যে একটি এম ভরের বস্তু ঘর্ষণবিহীন একটি তলে ভি বেগে চলার সময় একটি স্প্রিংয়ের সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকুচিত করে, এবং স্প্রিংটির বল ধ্রুবক কে হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। ঠিক আছে, আমরা মনে করতেছি এটা হচ্ছে আমাদের একটা, আমরা মনে করতেছি এটা হচ্ছে আমাদের একটা তল, এই তলে একটা স্প্রিং এখানে কানেক্টেড আছে, এখানে একটা স্প্রিং আছে, এবং এখানে মনে করো একটা ব্লক, এটা ভি বেগে চলতেছে, এটার ভর হচ্ছে এম, এটা ভি বেগে চলতেছে এইদিকে। ঠিক আছে, তো এবং এই যে তলটা খেয়াল করে, যে তলটা এটা কিন্তু মিউ এর মান হচ্ছে 0, মানে এটা একটা ঘর্ষণবিহীন তল। সো এভাবে ভি বেগে চলার সময় এসে এটাকে ধাক্কা মারলো স্প্রিংটাকে, এবং স্প্রিংটা কি হলো, সংকুচিত হইলো। আমরা যদি পরের ফিগারটা দেখি, দেখো পরের ফিগারটা আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে স্প্রিংটা হচ্ছে গিয়ে এরকম একদম হয়ে গেল। ঠিক আছে, এবং আমাদের যে ব্লকটা ছিল, ব্লকটা হচ্ছে কি এখানে চলে আসছে, ধাক্কা মেরে এখানে চলে আসছে। তার মানে কি, ধরো স্প্রিংটা আগে ছিল হচ্ছে গিয়া এখানে, তো স্প্রিংটা এতটুকু চলে আসছে না, মানে কি এতটুকু সংকুচিত হয়েছে, মানে এক্স পরিমাণে। ঠিক আছে, তো যখনই এরকম কোয়েশ্চেন আসবে, একটা বস্তু একটা স্প্রিংকে সংকুচিত করলো বা এই টাইপের ম্যাথ, আমরা অবশ্যই কোনটা ইউজ করব, শক্তির সংরক্ষণশীলতা নীতি আমরা ইউজ করব। তো সেখান থেকে আমরা যে ফর্মুলাটা পাই সেটা কি পাই, খেয়াল করে দেখো, এই বস্তুটার একটা বেগ ছিল ভি এবং তার একটা ভর আছে এম, তার মানে কি এর মধ্যে একটা কি আছে, একটা গতিশক্তি আছে, তার মান কত, তার মান হচ্ছে হাফ অফ এম ভি স্কয়ার। ঠিক আছে, এবং যখন এই বস্তুটা সেই স্প্রিংকে ধাক্কা মারলো এবং তাকে সংকুচিত করলো, সংকুচিত করার পরে এই যে জাস্ট একদম সংকুচিত করা যখন শেষ, ওই মুহূর্তে এই বস্তুটা তো বেগ কত, 0 না, তার মানে কি এর বেগ চেঞ্জ হয়েছে না, বেগ চেঞ্জ হওয়া মানে কি এর গতিশক্তির পরিবর্তন হয়েছে। দেখো এর গতিশক্তি ছিল কতটুকু, হাফ অফ এম ভি স্কয়ার, বাট এখন কিন্তু এর গতিশক্তি 0 হয়ে গেছে, তার মানে কি এই বস্তুটা একটা গতিশক্তি হারাইছে না। আমরা কি জানি যে কোনো শক্তি হারাই যায় না, বা কোনো শক্তি নতুন করে সৃষ্টি হয় না, তার মানে কি এই যে হারানোর শক্তি, এই শক্তির অবশ্যই অন্য কেউ পাইছে। তাহলে যে পাইছে সে কে, আমরা বুঝতেছি এখানে কে পাইছে, এখানে পাইছে এই স্প্রিংটা। দেখো এই স্প্রিংটা যে সংকুচিত হইলো, আমরা কি জানি, একটা স্প্রিংকে আমি যদি সংকুচিত করি এক্স পরিমাণ, এবং যদি ওই স্প্রিংটার স্প্রিং ধ্রুবকের মান কে হয়, তাহলে ওই স্প্রিংটার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, তার মান কত, তার মান হচ্ছে হাফ অফ কে এক্স স্কয়ার। তাহলে খেয়াল করো, এই বস্তুটা যে তার গতিশক্তি হারাইছে, এই হারানো গতিশক্তি কিন্তু এই স্প্রিংটা পাইছে। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি, হাফ অফ এম ভি এ স্কয়ার ইজ ইকুয়াল টু কি, হাফ অফ কে এক্স স্কয়ার। তাহলে এখান থেকে দেখো হাফ অফ বাদ যাচ্ছে, হাফ অফ বাদ যাচ্ছে, তাহলে আমাদের এক্স এর মান কি আসতেছে, এক্স এর মান কিন্তু আসতেছে ভি √m বাই কে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, v√m বাই কে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে কিন্তু এই যে অপশন এ। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটাতে বলতেছে যে অভিকর্ষীয় ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর লেখচিত্র কোনটি। তো আমরা একটু এটা ফর্মুলাটা লিখি। দেখো গ্রাফ আঁকার ক্ষেত্রে আমরা অবশ্যই ওই গ্রাফে যে দুটো চলক আছে, সেই চলক রিলেটেড যে আমাদের ফর্মুলাটা আছে সেটা আমরা আগে লিখে ফেলবো। তাহলে আমরা কি জানি যে আমরা জানি যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি 1 মাইনাস এইচ বাই আর। আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি যে জি প্রাইম কি, ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তা আমি কি করতেছি, আমাদের এই যে পৃষ্ঠটা, ঠিক আছে, আমাদের এই যে পৃষ্ঠটা, আমাদের এই যে পৃষ্ঠ, এই পৃষ্ঠে
অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি, এবং যখন আমি এই পৃষ্ঠ থেকে নিচের দিকে যাব, ধরো আমি এইচ পরিমাণ নিচে গেলাম, তখন আমার অভিকর্ষজ ত্বরণের মান হয় এই জি প্রাইম। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা, ঠিক আছে। তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, দেখো তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু কি আসতেছে, এই যে জি মাইনাস জি এইচ বাই আর। আচ্ছা, আমি যদি এই টার্মটাকে আগে লিখি তাহলে কি আসে, মাইনাস জি এইচ বাই আর প্লাস জি। এবার খেয়াল করো, আমাদের যে ইকুয়েশনটা দেয়া আছে, সরি আমাদের যে গ্রাফটা দেয়া আছে সেখানে চলক আছে দুইটা, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এইচ। তো জি বলতে মেনলি হচ্ছে কি জি প্রাইম, কারণ হচ্ছে কি এই জি তো হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু, আর এই জি প্রাইমটা চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের গ্রাফটা হচ্ছে মেনলি এই যে আমাদের যে জি প্রাইম আর আমাদের যে এইচ, তার হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি ওয়াই বলি, যদি এটা ওয়াই অ্যাক্সিসে আসে, তাহলে ওয়াই ইকুয়াল তুমি কি বলতে পারি খেয়াল করো, এই যে মাইনাস জি বাই আর, এই পুরো মানটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ কি জি এর মান কনস্ট্যান্ট আমি বললাম 9.8, আবার আর এর মান কি কনস্ট্যান্ট, তাহলে এই পুরোটাকে আমি বলতেছি হচ্ছে গিয়ে এম। আর এইচ তো আমাদের একটা চলক, এটা এক্স অ্যাক্সিসে আসছে, আমি এটাকে এক্স বলতেছি, তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস এই যে জি, এটাকে আমি সি বলতেছি, যেহেতু এটার মানে কনস্ট্যান্ট। তাহলে আমাদের একটা ফর্ম আমরা পাইলাম ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আমরা কি জানি এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে একটা সরলরেখার ইকুয়েশন, তার মানে এই গ্রাফটা কি হবে, একটা সরলরেখা হবে, ঠিক আছে। সো যদি এই সরলরেখার ঢালটা পজিটিভ হইতো তখন কিন্তু এই গ্রাফটা হয়তো এরকম, ঠিক আছে, যেখানে এইটুকু হচ্ছে কার মান, এইটুকু হচ্ছে সি এর মান, এই যে ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষ থেকে কতটুকু ছেদ করলো, ঠিক আছে, এইটা হচ্ছে সি এর মান হয়তো। বাট আমাদের গ্রাফটা কিন্তু ঢালটা কিন্তু আমাদের নেগেটিভ, খেয়াল করো এখানে এই যে মাইনাস জি বাই আর, তাহলে আমাদের ক্ষেত্রে গ্রাফটা কিন্তু হবে এরকম, যদি দেখাই আমাদের ক্ষেত্রে গ্রাফটা হবে কিন্তু এরকম, এই যে এটা যদি আমাদের জি হয়, জি আমাদের যদি এইচ হয়, সেক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে এই রকম, এবং এই যে ভ্যালুটা এইটা হচ্ছে আমাদের কাকে, এটা হচ্ছে আমাদের সেই সি এর ভ্যালু, বা হচ্ছে গিয়ে যেখানে এটা হচ্ছে এই যে সি মানে কত জি, তো এখানে বলতে পারি এটুকু হচ্ছে গিয়ে জি 9.8। আমাদের গ্রাফটা কিন্তু হবে এরকম। তাহলে আমাদের অপশন হবে কোনটা, অপশন হবে ডি নাম্বার, ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে তাহলে ডি নাম্বার। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি, দেখো বলতেছে যে ইয়াং এর দ্বিচির পরীক্ষণের সময়, আচ্ছা সরি, ইয়ং এর দ্বিচিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি হলে এবং চিরদ্বয় থেকে পর্দার ক্যাপিটাল ডি দূরত্বে অবস্থিত হইলে পর্দার উপর প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত। আচ্ছা, সো এখানে আসলে এই কোয়েশ্চেন নিয়ে একটা কথা বলা দরকার। আমি এই কোয়েশ্চেন আসলে অনেক জায়গাতেই আসলে ভুল সলিউশন দেয় বা ভুলভাবে এটাকে রিপ্রেজেন্ট করে, আমি একটু পুরোটা বলি ব্যাখ্যা দিয়ে। খেয়াল করো, আমরা আমাদের যদি পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা করি, আমাদের পাঠ্যপুস্তকে কি বলতেছে যে ডোরার প্রস্থ, আমাদের বইয়ে বলতেছে যে ডোরার প্রস্থর ভ্যালু হচ্ছে ল্যামডা ডি বাই স্মল ডি। এখানে এই স্মল ডি কি, স্মল ডি হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী ডিস্টেন্স, আর ক্যাপিটাল ডি হচ্ছে যে চির থেকে ওই যে আমাদের যে পর্দা, সেই পর্দার মধ্যবর্তী ডিস্টেন্স। যাই হোক, এইটা হচ্ছে আমাদের, সরি এখানে একটা টু ইউজ করে, ডোরার প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই টু ডি। আচ্ছা, আরেকটা টার্ম বলে সেটা হচ্ছে যে ডোরার ব্যবধান, সেটাকে বলে ল্যামডা ডি বাই ডি। তাহলে খেয়াল করো, ডোরার প্রস্থ বলতেছে ল্যামডা ডি বাই টু ডি, আর ডোরার ব্যবধান বলতেছে ল্যামডা ডি বাই জাস্ট ডি। তো যদি আমি এই সব ফর্মুলা ইউজ করি এই ম্যাটার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট মিলবে না। আচ্ছা, আমাদের যত ইন্টারন্যাশনাল বই আছে, ইভেন আমরাও যখন বইটা 1-1-এ অপটিক্সের কোর্স করছি, আমরা কিন্তু এটাই পড়ছি যে ডোরার প্রস্থ, বা এটাকে ওরা বলে হচ্ছে যে ইংরেজিতে বলা হয় ফ্রিঞ্জ উইথ, এটাকে ওরা জাস্ট একটা ফর্মুলা ইউজ করে, সেটা হচ্ছে যে ল্যামডা ডি বাই ডি। মানে ওরা কি বলে যে ধরো এটা হচ্ছে আমাদের সেই পর্দা, তো এটা হচ্ছে আমাদের অন্ধকার, এটা হচ্ছে আমাদের উজ্জ্বল, এটা হচ্ছে আবার অন্ধকার, এইভাবে যাচ্ছে ডোরাগুলো। তো ওরা এই যে একটা অন্ধকার একটা উজ্জ্বল, এদের দুইটাকে নিয়ে একসাথে বলে হচ্ছে গিয়ে ডোরার প্রস্থ বা ফ্রিঞ্জ উইথ। সো এই জন্য ওরা এইটা ইউজ করে। আর আমরা যে বলতেছি ডোরার প্রস্থ, আমরা শুধু বলতেছি হচ্ছে গিয়ে জাস্ট এই একটা, এই যে জাস্ট এই একটার যে ডিস্টেন্স, এটাকে আমরা বলতেছি ল্যামডা ডি বাই টু ডি, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমি এইটাকে ধরে নেই স্ট্যান্ডার্ড আজকের জন্য, এই প্রবলেমের জন্য, তাহলে কি আসতেছে দেখো, যে কি
ফ্রিঞ্জ উইথ মানে কি ডোরার প্রস্থ, তার মানে কি বলতে পারি যে ল্যামডা ডি বাই ডি, এই যে ভ্যালুটা এটা আসলে কিসের ভ্যালু, এটা হচ্ছে একটা ডোরার প্রস্থ। তাহলে এইটা যদি একটা ডোরার প্রস্থ হয় তাহলে এই পরিমাণ প্রস্থে কয়টা ডোরা আছে? একটা ডোরা আছে না? একটা ডোরা আছে। আচ্ছা আমি আবার বলতেছি, ওরা কিন্তু ডোরা বলতে মেনলি বুঝায়, মানে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ডোরা বলতে মেনলি বুঝায় হচ্ছে গিয়ে একটা উজ্জ্বল একটা অন্ধকার একসাথে মিলিতভাবে, মানে ওরা ডোরা বলতে উজ্জ্বল এবং অন্ধকার দুইটাকে মিলিয়ে মানে দুইটাকে একসাথে বলে ডোরা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি ল্যামডা ডি বাই স্মল ডি ডিস্টেন্সে একটা ডোরা থাকে তাহলে আমাদের এখানে কি বলছে যে প্রতি একক প্রস্থে, তাহলে আমি কি বলতে পারি? সো 1 মিটার প্রস্থে বা 1 লেন্থ প্রস্থে তাহলে আমাদের ডোরা থাকবে কয়টা? 1 বাই ল্যামডা ডি বাই স্মল ডি, এটাকে উল্টে দিলে কি হয়? স্মল ডি বাই ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি। এটা হচ্ছে আমাদের প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা, ঠিক আছে? তাহলে আমাদের অপশন কোনটা হবে? অপশন হবে কিন্তু এই যে বি। আচ্ছা আবার বলি, আমাদের বইগুলোতে কিন্তু এইভাবে ইউজ করে, আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এইটা ইউজ করে, ঠিক আছে? সো আমরা কিন্তু যেইভাবে প্রশ্ন আসবে আমরা সেইভাবে মানে অ্যান্সার করব, বাট এইচএসসি ক্ষেত্রে আমাদেরকে এইটা ইউজ করা সব থেকে ভালো, যদি এটা আমাদের বইয়ে আছে, ঠিক আছে? সো আমরা ডোরার প্রস্থ এবং ডোরার ব্যবধানকে আলাদা করে চিন্তা করব, ঠিক আছে? আমাদের এখন একদম লাস্ট কোয়েশ্চেন দেখো, এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন। এটাতে বলতেছে যে একটি বস্তু, খেয়াল করো, বলতেছে একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে চলমান আছে। একটি মুহূর্তে বৃত্তাকার পথের দ্রুতি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড এবং এটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে বৃদ্ধি পাচ্ছে। ওই মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত? ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করি, দেখো এই বস্তুটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। আমি এভাবে দেখাচ্ছি। আমি কি জানি যে যেহেতু এই বস্তুটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এর উপরে একটা কি আছে? একটা কেন্দ্রমুখী বল আছে, ঠিক আছে? এটা কেন্দ্রমুখী বল আছে মানে এটা কেন্দ্রমুখী ত্বরণ আছে এবং তার দিক কোন দিকে? কেন্দ্রের দিকে। কেন্দ্রমুখী ত্বরণ এসি। আমি কি জানি যে এসি এর ভ্যালু কি হয় বা কেন্দ্রমুখী ত্বরণের ভ্যালু কি হয়? ভি স্কয়ার বাই আর। ভি কি? এই যে জাস্ট এই জায়গায় বস্তুটার বেগ এবং আর হচ্ছে যে ব্যাসার্ধের ভ্যালু। তাহলে আমি এই ম্যাথের জন্য ভি এর মান কত বলা আছে? 6 স্কয়ার ডিভাইড বাই আর। আর কত বলা আছে? 12। তাহলে এখান থেকে কত আসে? এসি আসে কত? 3। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের মান, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? কিন্তু খেয়াল করো, এখানে বলা হইতেছে কোয়েশ্চেনে যে একটি মুহূর্তে বৃত্তাকার পথের দ্রুতি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড এবং এটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে বৃদ্ধি পাচ্ছে। ওই মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত? খেয়াল করো, এই যে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও কিন্তু একটা ত্বরণের ভ্যালু, কিন্তু এটার ইউনিট কি? একটা ত্বরণের ইউনিট। তার মানে কি এটা একটা ত্বরণ না? এটা একটা ত্বরণ। বাট আমরা তো জানতাম যে শুধুমাত্র একটা ত্বরণ থাকে যখন একটা বস্তু একটা বৃত্তের পথে মুভ করে। তাহলে অবশ্যই আমাদের জানার মধ্যে কিছু ঘাটতি আছে। খেয়াল করো, আমরা যখন পড়তাম যে একটা বস্তু একটা বৃত্তের পথে ঘুরতেছে, ওই সময় আমরা ধরে নিতাম যে সব জায়গায় বস্তুটার বেগের মান সমান ভি, যদিও ডিরেকশন ডিফারেন্ট বাট বেগের মান সমান। তো এই জন্য আমাদের শুধুমাত্র একটাই ত্বরণ আসতো, সেটা কি আসতো? কেন্দ্রমুখী ত্বরণ বা এসি। কিন্তু যদি আমরা এমন করি, একটা বস্তুকে আমরা একটা বৃত্তের পথে ঘুরাইতেছি, সো এইখানে মনে করো তার বেগের মান হচ্ছে ভি এ, এইখানে মনে করো তার বেগের মান হচ্ছে ভিবি এবং ভিভি ইজ গ্রেটার দ্যান ভি এ। এমন তো হইতেই পারে, ঠিক না? যে আমি একটা বস্তুকে একটা বৃত্তের পথে ঘুরাইতেছি, আমি সেটাকে প্রথমে আস্তে ঘুরাইতেছি, দেন হচ্ছে আমি এটার বেগকে বাড়াইতেছি। তার মানে কি? এটার বেগ বাড়তেছে না? বেগ বাড়া মানে কি? একটা ত্বরণ কাজ করতেছে। তো এখানে জাস্ট এই কেসটাই বলা হইতেছে যে আমি একটা বস্তুকে ঘুরাইতেছি এবং এর বেগটাকে আস্তে আস্তে বাড়াইতেছি, এবং এখানে বলা হচ্ছে দেখো যে সেই যে বেগটা যে বাড়াইতেছি বা যে ত্বরণটা এখানে যে তৈরি হচ্ছে, সেই ত্বরণটার মান কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং জাস্ট একটা মুহূর্তে এর বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। মানে কি? বেগের মান তো চেঞ্জ হচ্ছে, জাস্ট একটা মুহূর্তে বেগের মান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড এবং ত্বরণের মান হচ্ছে কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে ত্বরণটা দেয়া আছে, এটা কোন ত্বরণ? এটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ। আমরা এটাকে বলি স্পর্শকীয় ত্বরণ। যখন একটা বস্তুকে আমরা একটা বৃত্তাকার পথে ঘুরাই এবং যখন তার বেগের মান চেঞ্জ হয়, তখন ওই বিন্দুতে স্পর্শক বরাবর একটা ত্বরণ কাজ করে। এটাকে বলা হয় স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এবং এটার মানটা হচ্ছে এখানে বলা আছে 4 মিটার পার সেকেন্ড। আর কেন্দ্রমুখী ত্বরণ তো অবশ্যই আছে কেন্দ্রের দিকে, তার মান কত? 3। তাহলে এখানে যে ত্বরণটা চাচ্ছে কোয়েশ্চেনে, সেটা হচ্ছে আমাদের এই দুটো ত্বরণের লব্ধি ত্বরণ। মানে কি? খেয়াল করো, একটা ত্বরণ কাজ করতেছে এই দিকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এবং তার ঠিক লম্ব বরাবর আমরা কি জানি যে এই যে ব্যাসার্ধের জাস্ট ওই বিন্দুতে লম্ব হয় না স্পর্শক,
তার মানে ওই বিন্দুতে যাচ্ছে স্পর্শকটা সেইটার যে ত্বরণটা তার মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই দুইটা ত্বরণের যে লব্ধি ত্বরণ সেইটা আমাদের কিন্তু চাচ্ছে কোয়েশ্চেনে। আমরা কি জানি যে দুটা ভেক্টর আছে এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এদের যে লব্ধি হবে সেই লব্ধির মানটা কি হবে? রুট ওভার এই যে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হবে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের সেই লব্ধি ত্বরণের মান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।